মিশ্রীপুর নামে এক গ্রাম ছিল। গ্রামে কোনো মহিলার বাড়ি থেকে বেরোনোর অধিকার ছিল না। মহিলারা বাড়ির চার দেয়ালের মধ্যেই থাকত। বাইরের সব কাজ, যেরকম কুয়ো থেকে জল আনা হোক বা বাজার থেকে জিনিস আনা হোক, সবই পুরুষরা করত। পুরীলাল অনেক বছর ধরে গ্রাম প্রধান ছিলেন। একদিন হরিলালের নাতি ও নাতনি শহর থেকে গ্রামে ঘুরতে আসে। দাদু, আমি এখানে প্রথমবার এসেছি, আমি গ্রাম ঘুরতে চাই। না রোজিমা, সেটা হবে না। আমি প্রিয়াংশুকে গ্রাম ঘুরিয়ে আনবো, তারপর ও তোমাকে বলবে গ্রাম কেমন দেখতে হয়। এটা তো কোনো কথা হলো না দাদু, আমি কেন গ্রামে ঘুরতে যেতে পারি না? বেশ কয়েক বছর আগের কথা। এই গ্রামে এক মহিলা এসেছিল, বুঝলে, যার পা ছিল খুব উল্টো। গ্রামবাসীরা ওই ডাইনিকে তাড়িয়ে দিয়েছিল। কিছুদিন ও জঙ্গলে ছিল, তারপর রহস্যময়ভাবে উধাও হয়ে যায়। গ্রামের বড় বয়স্করা বলে ও নাকি প্রেতনী ছিল, যে যমজ দুই মেয়ের জন্ম দিয়ে মারা যায়। ওই দুই যমজ মেয়ে যে কোনো মহিলার মাথায় হাত রেখে তার রূপ ধারণ করতে পারত। ওই মহিলাদের রূপ ধারণ করে গ্রামের লোকেদের বাড়িতে যায় আর পুরুষদের রক্ত চুষে নেয়। এই জন্য গ্রামের কোনো মহিলাকে বাড়ি থেকে বেরোতে দেওয়ানো হয় না। রোজি খুব হতাশ হয়, কারণ গ্রামের খোলা হাওয়ায় ওর ঘোরার খুব ইচ্ছে ছিল। যখন দাদু শুতে চলে গেল, তখন প্রিয়াংশু রোজিকে বলল, তুই চিন্তা করিস না, আমি চুপি চুপি করে কোনো একদিন তোকে গ্রামে ঘুরিয়ে আনবো। তুই আমার জামা পরে নিস আর হনুমান টুপি পরে নিস। ভূত প্রেতনীদের আমি কিন্তু ভয় পাই না। একদিন রাতে যখন হরিলাল বিয়ে বাড়ি গেল, তখন প্রিয়াংশু আর রোজি গ্রাম ঘুরতে বেরোলো। আরে বাহ, এই কুয়োটা তো দেখো কত গভীর, আমি এর থেকে জল তুলবো। ওদিকে দুই যমজ পেতনি গাছে বসে কোনো শিকারের অপেক্ষায় ছিল। ওই কুয়োতে কে আছে? আমার তো মনে হচ্ছে ওদের মধ্যে থেকে একজন কোনো একটা মহিলা। আমার তো মনে হচ্ছে দুজনই পুরুষ। আমি মহিলার গন্ধ অনেক দূর থেকেই পাই। এই দুজনের মধ্যে নিশ্চয়ই একটা মেয়ে আছে, কিন্তু কোনজন সেটা জানতে পারছি না। কুয়ো দেখার পর প্রিয়াংশু আর রোজি তেঁতুল গাছ থেকে তেঁতুল পেড়ে খেতে থাকে। তখনই ওদের সামনে দুটো কাপড় ওপর থেকে পড়ে। একটা খুব সুন্দর ফ্রক ছিল আর অন্যটা ছেলেদের শার্ট। এই শার্ট আর ফ্রক কোথা থেকে পড়লো? এই ফ্রকটা তো খুবই সুন্দর। তখনই ঝোপ থেকে কোনো মহিলার চিৎকার শোনা যায়। এই শব্দটা কিসের? রোজি আটকাতে চাইলেও প্রিয়াংশু শোনে না আর ঝোপে ঢুকে পড়ে। যমজ পেতনিদের মধ্যে একটা পেতনি ঝোপে লুকিয়ে বসেছিল। ও নিজের ভয়ানক হাত দিয়ে প্রিয়াংশুর গলা চেপে ধরে। অন্য পেতনিটা রোজিকে ধাওয়া করে। ফ্রক পছন্দ করে তুই বলে দিয়েছিস যে তুই মেয়ে। পেতনিটা এক হাতে রোজির গলা ধরে আর অন্য হাত রোজির মাথায় রেখে রোজির রূপ ধারণ করে নেয়। কিছুক্ষণ পর প্রিয়াংশু ঝোপ থেকে বেরিয়ে আসে। রোজি, পালা এখান থেকে, ঝোপের মধ্যে একটা প্রেতনী আছে। আমি অনেক কষ্ট করে ওর হাত থেকে ছাড়া পেয়েছি। প্রিয়াংশু জানতো না যে ও রোজি নয়, একটা পেতনি। প্রিয়াংশু রোজি ভেবে পেতনিটাকে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। কিছু হয়নি দাদু, সব ঠিক আছে। প্রিয়াংশু আর দাদু ঘুমিয়ে পড়ে, কিন্তু রোজি বিছানায় জেগে থাকে। রাত দুটোয় উঠে ও গ্রামের বাড়ি বাড়ি যেতে থাকে। কি হলো? কে তুমি? প্রধান, আমার দাদু। উনি আমাকে কিছু টাকা দিয়ে আপনাকে দিতে বলেছেন। টাকার কথা শুনে লোকটা খুশি হয়ে যায় আর উনি রোজিকে নিজের বাড়িতে ভেতরে ডেকে নেয়। এইভাবে পেতনি রোজির রূপ ধরে কয়েকটা বাড়িতে যায় আর গ্রামের 1 ডজন লোকের রক্ত পান করে। পরের দিন সকালে গোটা গ্রামে হাহাকার পড়ে যায়। মেয়েদের কান্নার আওয়াজ শুনে হরিলাল বাড়ির বাইরে আসে। প্রধানের নাতনির রূপে পেতনি এসেছিল আর আমার বরের রক্ত খেয়ে গেছে। হরিলাল বুঝতে পারে কাল রাতে প্রিয়াংশু আর রোজি বাইরে যাওয়ার দরুন পেতনি সুযোগ পেয়ে গেছে। হরিলাল নিজের বাড়ির দিকে যেতে থাকে। প্রিয়াংশু বিছানায় শুয়েছিল আর রোজি উধাও ছিল। হে ভগবান, তোমাকে ধন্যবাদ যে প্রেতনীটা প্রিয়াংশুর রক্ত খায়নি। কি হয়েছে দাদু? তোমাদের দুজনের জন্য অনেক বড় সমস্যা হয়ে গেছে।
হরিলাল গ্রামে ঘটে যাওয়া ব্যাপার সম্বন্ধে প্রিয়াংশুকে বলে। দাদু তাহলে রোজি কি কখনো ফিরবে না? জানি না বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রেতনীদের মারার কি কোনো উপায় নেই? আমাদের গ্রামের কেউ প্রেতনীদের মারতে পারবে না। ওকে কেবল একজন পুরুষই মারতে পারবে, যার পিঠেও ও চিহ্ন আছে। সাধারণ পুরুষদের রক্তও খেয়ে নেয়। ঘটনাচক্রে প্রিয়াংশুর পিঠে ওম চিহ্ন ছিল। দাদু, আমার পিঠে ওম চিহ্ন আছে। আমাকে বলো প্রেতনীটাকে কিভাবে মারা যাবে? যদি প্রেতনীটাকে দিয়ে হনুমানের ওপর হাত রাখানো যায় তবে ও মরে যাবে। প্রিয়াংশুর মাথায় একটা আইডিয়া আসে। ও মেয়েদের মতো শাড়ি পরে নেয় আর মাথায় ঘোমটা দিয়ে তার নিচে হনুমানজির একটা মূর্তি রাখে। ও গভীর রাতে কুয়োর পাশে গিয়ে জল ভরতে শুরু করে। আরে বাহ, আজ তো খুব সুন্দরী এক মহিলা এখানে এসেছে। এর রূপ ধারণ করলে গ্রামের সব ঘরে প্রবেশ করা যাবে। পেতনি কুয়োর পাশে যায় আর ধোঁকা খেয়ে মহিলা রূপী প্রিয়াংশুর গলা ধরে ফেলে। যেই দুটো পেতনি প্রিয়াংশুর মাথায় হাত রাখে, ওদের হাত হনুমানের মূর্তিতে পড়ে যায়। দুটো পেতনি সঙ্গে সঙ্গে জ্বলে ছাই হয়ে যায় আর সেই ছাই থেকে রোজি সহ গ্রামের সব মহিলা বেরিয়ে আসে, যারা পেতনিদের শিকার হয়েছিল। গ্রামবাসীরা প্রিয়াংশুর খুব প্রশংসা করে। ছুটি কাটিয়ে প্রিয়াংশু আর রোজি বাড়ি ফিরে যায়। গীতা বেশ কিছুদিন ধরে কুমড়োর তরকারি বানানোর জন্য মায়ের কাছে জেদ করছিল। মা, আমার উচ্ছে আর বেগুন এসব খেতে ভালো লাগে না। কুমড়ো নিয়ে এসো না, আমি কুমড়োর তরকারি খাবো। কুন্দন কাকুর দোকানে কুমড়ো পাওয়াই যায় না। তুই বাবাকে ফোন করে বলে দে, উনি নিয়ে আসবেন। গীতা নিজের বাবাকে ফোন করে কুমড়োর জন্য বলে। গীতার বাবা রক্ষীর কাজ করত। ওনার ডিউটি রাত 10টায় শেষ হয়ে যেত। এত রাতে কুমড়ো কোথায় পাবো? ঝোপঝাড় থেকে গীতার বাবা কারোর শব্দ শুনতে পায়। কুমড়ো আছে, কুমড়ো আছে, নিয়ে নাও। এই আওয়াজ তো জঙ্গলের দিক থেকেই আসছে, কিন্তু এই রাত্রে কোনো মহিলা কুমড়ো বিক্রি করবে? আমরা কি জঙ্গলে যাওয়া উচিত? গীতা কুমড়ো নিয়ে যেতে বলেছিল আমাকে, না নিয়ে গেলে ও খুব রেগে উঠবে আবার। গীতার বাবা আওয়াজের পেছন পেছন জঙ্গলের ভেতরে গেল। উনি দেখতে পেলেন একজন সুন্দর মহিলা গাছের নিচে বসে কুমড়ো বিক্রি করছে। শুনছেন শুনছেন, আমার একটা কুমড়ো চাই। 20 টাকা দাও আর নিয়ে যাও। গীতার বাবা মহিলাটিকে 20 টাকা দিয়ে একটা কুমড়ো কিনে নেয়। যদি কিছু না মনে করেন একটা প্রশ্ন করব? হ্যাঁ হ্যাঁ বলুন, আমি প্রশ্ন খুব ভালোবাসি। আপনি এত রাত্রে একা একা কেন আর কার জন্য কুমড়ো বিক্রি করছেন বলেন তো? যেমন তুমি দিনে সময় পেলে না আর রাত্রে কিনতে এলে, এমনই আরও অনেকে আসে। গীতার বাবা কুমড়ো নিয়ে চলে গেল। সে জানতো না যে উনি একটা পেতনির থেকে কুমড়ো কিনেছেন। আমার কুমড়ো খেয়ে এবার এর পরিবার আমার গোলাম হয়ে যাবে। এইভাবে আমি গোটা গ্রামকে আমার গোলাম বানাবো। এই পৃথিবীতে শুধু আমার রাজত্ব হবে। পেতনিটা ইঞ্জেকশন দিয়ে নিজের রক্ত কুমড়োতে ঢুকিয়ে দিত, যাতে ওর রক্ত মানুষের শরীরে চলে যায় আর মানুষ ওর গোলাম হয়ে যায়। গীতা যখন তার বাবার হাতে কুমড়ো দেখল, তখনও খুব খুশি হলো। মা, বাবা কুমড়ো নিয়ে এসেছে, এখনই আমি খাবো। না সোনা, কাঁচা নয়, কাল আমি ভালো করে রেঁধে দেব, তখন খাস। পরের দিন যখন গীতার মা কুমড়ো রান্না করে, তখন তাদের প্রতিবেশী সীমা তাদের বাড়িতে আসে। গীতার মা, জানি না রাজুর কি একটা হয়ে গেছে, ওর চোখ উল্টে গেছে আর আলতু ফালতু মন্ত্র বলছে। গীতা, তুই খাবার খেয়ে নে, আমি এক্ষুনি আসছি। মা যাওয়ার পর যেই গীতা কুমড়ো খায়, ওর চোখ ওপরে উঠে যায়। ও রান্নাঘরে যায় আর ছুরি দিয়ে নিজের মাথায় আঘাত করতে থাকে আর একটা চিহ্ন বানায়। কিছুক্ষণ পর যখন গীতার মা বাড়ি ফিরল, তখন ও দেখতে পেল যে গীতা নিজের হাত আর মাথা নিচে করে কাউকে প্রণাম করছে। হা হু হা হু, আজ থেকে আমি আপনার গোলাম।
আমি আপনার কথা মেনে চলবো। আপনার খাদ্য হতেও আমি তৈরি আছি, না করব না। গীতা, তুই কি করছিস? রাজু এমনই করছিল। হা হু হা হু। গীতার মা চিৎকার করতে থাকে। গীতা, বন্ধ কর এসব পাগলামি। কি বললি তুই? গীতা মাটি থেকে ছুরি তুলে নিল আর মায়ের দিকে এগিয়ে গেল, কিন্তু তখনই পেছন থেকে সীমা এসে গীতার হাত ধরে ফেলে। সীমা আর গীতার মা মিলে গীতাকে বেঁধে ফেলে। রক্ত খাবো, তোমাদের দুজনের রক্ত খাবো, খোলো আমাকে। আমি জানতে পেরেছি রাজু কুমড়ো খেয়েছিল, আর তোমার বাড়িতেও কুমড়োর তরকারি রান্না হয়েছে, যেটা গীতা খেয়েছে। এই কুমড়ো এক পেতনির। এটা সেই পেতনিটাই তো নয় যার সম্পর্কে গ্রামের বড় বুড়োরা কথা বলে? হ্যাঁ, এটা ওই পেতনি। আমাদের যে করেই হোক ওকে মারতেই হবে। কিন্তু আমরা ওই পেতনিকে কিভাবে মারবো? পেতনির প্রাণ ওর চুলে থাকে, যদি ওর চুল কাটা যায় তবেই ও মরে যাবে। সীমা আর গীতার মা রাতে সেই জায়গায় পৌঁছায় যেখানে পেতনিটা কুমড়ো বেচত। তুই পেছন থেকে কেঁচি নিয়ে আয়, আমি সামনে থেকে আসছি। খেয়াল রাখিস, ওর চুল তখনই কাটতে হবে যখন ও পেতনির রূপে থাকে। সীমা মহিলার রূপে বসে থাকা পেতনির কাছে গেল। দিদি, আমায় 10টা কুমড়ো চাই। 10টা কুমড়ো? এত কুমড়ো দিয়ে কি করবি? 2-4টে নিয়ে যাও। না না, আমার তো 10টাই চাই। এখন আমার কাছে 10টা কুমড়ো নেই। আমি বললাম না আমার 10টা কুমড়োই চাই। তুমি যেখান থেকেই হোক আমাকে কুমড়ো এনে দাও, আমি কিছু জানি না। এটা কোনো কথা হলো? আমি কোথা থেকে এনে দেব? আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি। ভেবে নাও যে তুমি আমার চাকর। এবার যাও, 10টা কুমড়ো যেখান থেকেই পারো নিয়ে এসো। আমি তোর চাকর নই। তোর চেহারাটা তো চাকরের মতোই। সীমা ইচ্ছে করেই পেতনিটাকে রাগিয়ে দেয়, আর পেতনিও রেগে যায় আর নিজের আসল রূপ ধরে নেয়। এখনই তোর রক্ত খেয়ে তোকে 10টা কুমড়ো দেব। তখনই গীতার মা পেছন থেকে এসে কেঁচি দিয়ে পেতনির চুলটা কেটে দেয়। চুল কাটতেই পেতনি মারা যায়। পেতনি মরতেই গীতা ঠিক হয়ে যায়।